কর্মস্থলে দুটি টেবিল ঘিরে সরস গুঞ্জন এক টেবিল থেকে আর এক টেবিলে রোজ আবর্তিত হয়। ফিসফাস, হাসাহাসি, ভাববাচ্চে কথোপকথন আর চোখের চাহনির মধ্য দিয়ে মুখোমুখি দুটি টেবিলে একটিতে প্রকৃতি, অপরটিতে পুরুষ। প্রকৃতির শরীরে ফুটে ওঠে হলুদ, গোলাপি, নীল রং বেরং। অপলোকে পুরুষ তার সেই অপরূপ লাবণ্যে স্নাত হয়ে নূতন ভোরের আহ্বানের প্রতীক্ষায় থাকে। সে পুরুষের দৃষ্টিতে লালসা নেই, কেবল এক সসম্ভ্রম অদ্ভুত ভালো লাগার লাবণ্যতা ছড়িয়ে থাকে। আর ক্রমে সেই লাবণ্যতার রেণু জন্ম দেয় ভালো লাগার পুষ্পবিধি। সমাজ, সংসার, আদালতে ন্যায় অন্যায় এ বিবাদ অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও যে থাকবে তেমন নিশ্চয়তাও আছে। সব মানুষের মধ্যে যে সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভূতিগুলি আছে বলে মায়া, মমতা, ভালোবাসা অক্ষয় অমরত্ব পেয়েছে যুগ থেকে যুগান্তরে। কিন্তু তবু সমালোচনার কাঠগোড়ায় তুলে ন্যায় অন্যায়ের বিচার না হয়ে যেন তেন প্রকারে শাস্তিবিধান নির্দিষ্টও হয়ে আছে। বিধাতার বিচার যে তেমনটি নয়, কিন্তু সত্য যে কি তা কেবল সবার কাছে অজানা থাকে। রাত্রির অন্ধকার আকাশে বোবা তারকারাজির মতো পৃথিবীর কোন নিশ্চয় বাণীর অপেক্ষায় নিষ্ফল রাত্রি কেটে যায় বিনিদ্র হয়ে ওই পুরুষের। এক এক সময় তিক্ত ঘৃণা সেই পুরুষকে আচ্ছন্ন করে, কিন্তু সে যে ক্ষণ সময় মাত্র। কোন এক অন্তঃসলীলা ফল্গু ধারার মতো চোখের তারায় ভেসে ওঠে সেই এক মুখ, অথচ তাকে ছুঁতে পারে না, আঁকতে পারে না রং তুলি দিয়ে। রোজ যাকে না দেখার পণ করে তিলে তিলে সময় হরণ হয়। একটা আস্ত ব্যস্ত সময়টাকে টেনে হেঁচড়ে নিরানন্দকে জীবনের পরম পাওয়া বলে। অথচ জগতে কি তার মতো তেমনটি আর দ্বিতীয় নেই? আছে বই কি, তবু মরণের তরে পাখা মেলে অবজ্ঞার আগুনে রোজ দগ্ধ হতে চাওয়া, সে কি এক ইচ্ছা মৃত্যু ভীষ্মের মতো? সে কাহিনী যে মহাকাব্য হবে না, বিরহ গীতও হবে না। দ্বিতীয় পরিচ্ছদ। এমনি এক বর্ষার সন্ধ্যায় সহসা চেনা এসেন্স এক বাতায়নে বাতাসে বাতাসে যেন ভেসে উঠল, যা রোজ অফিসে তার উপস্থিতি হলেই সমস্ত অফিস রুম মিষ্টি, চন্দন, এসেন্সে ভরে ওঠে। সেই এসেন্সে একমাত্র সেই প্রকৃতিকেই চেনা যায়। এমনকি তার চলে যাওয়ার পরও দীর্ঘক্ষণ সে এসেন্সে থেকে যায় অফিসের বাতাসে, বারান্দায়, সিঁড়িতে। নিজের মনে যেন তার নাম উচ্চারণ করে চলে। আর অন্ধকার বাতায়নে আজ ভিজে বাতাসে শুধু খেলে যায় তার সেই সুবাস, চন্দন সুবাস, তার সেই নাম, অজানা অস্ফুট এক উচ্চারণ। তারপর কখন যেন পাশে এসে দাঁড়িয়েছে এক ছায়ামূর্তি। তার হাতের ঠান্ডা কোমল স্পর্শে পুরুষ চমকে উঠে দেখলে আবছা আলোয় কমল, তার স্ত্রী। পুরুষ বললে, তুমি কখন এলে? টের পেলুম না। বৃষ্টির ঠান্ডায় এসে ভালো করনি কমল। ওষুধ খেয়েছ? ভুলে যেও না যেন। তারপর এক প্রকার আপন মনে বিড়বিড় করে বলে চললে, আমারই কি মনে থাকি কমল?
তোমায় মনে করাবো। কি যেন হয়েছে আমার, সব কথা যেন ভুলে ভুলে যাই। কমল সে কথার কোনো উত্তর করলে না। চাপা কণ্ঠে জিজ্ঞাসা করলে সে কিছু জবাব করেছে। কমলের স্বামী একটুখানি অনাবশ্যক মৃদু হাসলে। অন্ধকারে কমল দেখতে পেল না ঠিকই, কিন্তু একটুখানি ব্যথার আঁচড় কণ্ঠে যে খেলে গেল তা সে বুঝল। একবার বাইরে, একবার কমলের শুষ্ক নিরুত্তাপ আবছা আধার ঢাকা মুখের পানে চেয়ে বললে, কোমল, তুমি এত মহৎ হলে কেন? এই মহত্বের মূল্য চোকাবার সামর্থ্য কোনো জন্মে কারো হবে বলে বোধ করি নে যে। তারপর একটু মুহূর্ত চুপ থেকে বলতে শুরু করলে, তোমাকে দিদি বলে যে ভাবতে তার দায় নেই কমল। এ সত্য, সে তুমি আমার চেয়ে ঢের বেশি জানো কমল। আমরা বোধ করি তাকে জোর খাটাচ্ছি তো। জোর করে কি এসব অধিকারে পাওয়া যায় বলো? আর কেনই বা আমাদের ডাকি সাড়া দেবেন? কি দায় তাঁর? তবু দধিচির মতো তোমার এই আত্মত্যাগ করবার পণ এক এক সময় আমার মনে হয় তোমার কি এক অভিমান, নিষ্ঠুর প্রতিশোধ, আমাকে কঠিন শাস্তি দিতে চাইছ। কমল স্বামীর কাঁধে আলতো চাপ দিয়ে ক্ষীণ স্বরে বললে, সেই তোমার মিথ্যা সংশয় গো। আমার পাশে থেকে তবে যে তুমি আমায় বোঝোনি, সেই দুঃখ কি এখন আমার কম হচ্ছে না বলো? পুরুষ বলল, না কমল না, পাছে ভয় হয় তোমার অমর্যাদা যদি হয়। তার চেয়ে সেই অপরাধ শত জন্মে যে আমাকে মুক্তি দেবে না কমল। কমল তেমনি শান্ত স্পষ্ট করে বললে, তার মর্যাদা অমর্যাদা কিছুতেই আমার কিছু আসে যায় না গো। বরং সেটি হয়ে যদি বুঝি তুমি সুখী হয়েছ। তারপর কয়েক মুহূর্ত চুপ থেকে অশ্রু ভারাক্রান্ত কণ্ঠে বললে, আমার দায়ভার তুমি অস্বীকার করতে পারতে, জন্ম ভিটেই ফেলে আসতে পারতে। অথচ তুমি নীরবে এতকাল বয়ে আসছো ভাগ্যকে দোষ না দিয়ে। সেই পরম পাওয়া আমার বেঁচে থেকে 16 আনা পূর্ণ হয়েছে গো। এবার শুধু তোমার পায়ের ধুলো নিয়ে যেতে চাই। কমলের স্বামী মনে মনে নিদারুণ এক কষ্ট পেল। কমলের হাতটি ধরে বললে, তুমি মুক্তি চাইছ না পালাতে চাইছ বুঝতে পারিনি কমল। আর যিনি মুক্তি দেবার তিনি কি চাইবেন? মানুষ যদি তাই জেনে যেত, তবে যে মন্দিরে মসজিদে গির্জায় মানুষ আর যেত না কমল। এই রূপে নানান কথাবার্তায় রাত গভীর হলো। কমল বললে, আর দাঁড়াতে পারছি নে, তুমি না গেলে যে নিশ্চিন্তে ঘুমোতে পারছি নে গো। তোমার শরীর খারাপ গেলে আমার অপরাধ যে তাতে বাড়ে বই কমে না, সে তুমি কি জানো না? 3য় পরিচ্ছদ। অমৃত। অমৃত একজন বিবাহিতা নারী। পাশের গ্রামে উচ্চ বংশে তার বিবাহ হয়েছে। স্বামী উচ্চ পদে আসীন। পরিবারটি যদিও রক্ষণশীল, তবে এই বধূমাতাটি যথেচ্ছ স্বাধীনতা ভোগ করে। গল্পের নায়কের সংসার থেকে পাড় চুকিয়েছে অনেক কাল আগে, যদিও এই সংসারের উপর আজও এক জন্মগত অধিকার কায়েম করে রেখেছে। এবং আশ্চর্য ব্যাপার এই যে সে অযাচিতভাবে যখনই দাদার সংসারে এসে পড়েছে, তখনই একটা কিছু গোল না বাঁধিয়ে যায় না। তবে যে গোল সংসারে একটা ভয়ানক বিচ্ছিন্নতা আনে তেমনটি নয়। স্নেহের এক কৃত্রিম যুদ্ধ, সেখানে তর্ক আছে, অভিমান আছে, মধ্যে মধ্যে উচ্চরবে ক্রন্দন আছে, সব শেষে একটা নিরীহ মঙ্গলদায়ক সমাধানের পরিসমাপ্তি আছে। অমৃত যে ছোট, এই কথাটি প্রায়শই ভুল করে বসে।
ভাবে এই মানুষগুলোর ভালো মন্দ বিচার তার আদালতেই হবে, হুকুম দেবে, শাস্তি দেবে, যা খুশি সে করতে পারে। অমৃত এখন ঝড়ের গতিতে একেবারে সেই ঘরে গিয়ে ঢুকল। সে জানে দাদা এই সময়ে সে তার ঘরেই থাকে। সে তখন কি একে হিসাবে মন দিয়ে হিসাব কষছিল। অমৃতকে দেখে একটু বিস্মিত হয়ে বললে, অমৃত, এই সকালে? তাই আবার হাঁপাতে হাঁপাতে? বাড়ির সব কুশল? তুই বুঝি একা এলি? অমৃত দাদার সেসব কোনো কথার উত্তর করলে না, বরং ভূমিকা না দিয়ে সহসা এক কঠিন গলায় যেন তার অভিযোগ ফুটে উঠল। বললে, কি শুনছি দাদা? দাদা মুহূর্তকাল অমৃতর দিকে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে। চোখ মুখে একরাশ বিরক্ত, ফর্সা মুখটাকে রাঙা করে তুলেছে। চুল অবিন্যস্ত, তাড়াহুড়ো যেন ভারী ছিল, তাই পরিপাটি করে কিছু করে আসেনি। পরনের শাড়িও যেমন তেমন। সারা রাত বোধ করি সে ভারী এক দুশ্চিন্তা নিয়ে বিনিদ্র কাটিয়েছে। অমৃতকে বললে, ভেতরে যা, কিছু যে মুখে দিয়ে আসিসনি। আসবি বলে রাখলে বাজার থেকে মাছ আনিয়ে রাখতুম। ননির মা যা করেছে নিয়ে খেয়ে আয়গে। অমৃত তবু বলে, দাদা, তুমি এবেলা কমলকে বারণ করছো না কেন? দাদা স্থির দৃঢ় গলায় বললে, তুই জিরিয়ে আয়গে, সব কিছু কি ব্যস্ত হয়ে? অমৃত কোমর বেঁধে ঝগড়া বাঁধাবে বলেই স্থির মন করে বাড়ি থেকে বেরিয়েছে। একটা হেস্ত নেস্ত করে সে বাড়ি ফিরবে এমনি ঠিক ছিল, কিন্তু দাদার এরূপ দৃঢ়তার কাছে হার মানতে বাধ্য হয়ে দাঁতে দাঁত চেপে বসে রইল কয়েক মুহূর্ত। তারপর রাগে সজোরে পদবিক্ষেপ করে ননির মাকে নাকি কমলকে খুঁজতে বাড়ির ভিতরে গেল। দুপুরে অমৃত দাদার বিছানার কাছটিতে এসে বসলে। বললে, যাই বলো দাদা, কমল কি খেপেছে? তুমি তার খেপামি দিনে দিনে সহ্য করছো। তাকে তুমি কোনো দিন ও কোনো কিছুতে রাশ টেনো না। সে যে সেইটিতে ভারী আস্পর্ধা পেয়েছে, থোড়াই তোমায় মেনেছে। দাদা শান্ত কণ্ঠে বললে, তুই জানিস নে, কমল কোথায় যেন এক জোর পায়। বারণ করতে গেলে সে বারণ তোড়ের বেগে কোথায় ভেসে যায়। অমৃত কটুভাবে বললে, আমি তোমায় দোষ দিই দাদা। ছোট মুখে ভারী কথা হবে, তবু না বলে যে পারছি নে। মনে মনে তার সে কথায় সায় দিয়েছ ঢের। যাকে নিয়ে কমল গোল বাঁধাতে চায়, তার কাছে পা ধরতে যাচ্ছ কোন মুখে? পায়ে ঠেলে যে তোমাকে দিচ্ছে, সংসারে কি আর কোথাও তেমনি খুঁজে পাওয়া যায় না? কমলই বা এত জেদ চাইছে কেন? দাদা এক দীর্ঘশ্বাস ফেললে, তারপর অস্ফুট স্বরে বলে, মিছে বলি, এ প্রবৃত্তি তো দাদার কোনো কালেই ছিল না। কোন ফাঁকে ও আমার বন্ধ ঘরের দ্বার খুলে সবখানে মন যে পড়ে ফেলেছে রে। ও এখন যদি অস্বীকার করি, ও জানবে সত্য গোপন করছি। আমি তাকে কোনো কালে ঠকাতে পারবো না অমৃত। অমৃত দীর্ঘশ্বাস ফেলে দাদার মুখের দিকে চেয়ে রইল। ধীরে ধীরে বললে, আমি তোমার সেই আগামীর পথে কাঁটা ছড়াতে আসিনি দাদা। আমার ভয় কমলকে নিয়ে। শত কেন সহস্র জন্মেও তুমি পাবে না দাদা এমন স্ত্রী। এমন করে কেউ কি হাঁড়ি কাঠি বলে দিতে চায় নিজেকে? এমনি সময় কমল ঘরে এসে ঢুকলে। অমৃত কমলকে দেখে বলে উঠলে, তোমার নামে নালিশ আছে কমল কলি। অমৃত মাঝে মাঝে বৌদিকে এই নামেই ডাকে। কমল হেসে বললে, জানি তো ভাই, ঢের নালিশ আছে। সে বিচার না হয় এবেলা নাই হলো। বেলা যে যাচ্ছে না, সময় নিয়ে ফাঁসি দেবার মতো যুক্তি না হয় তৈরি রেখো। কিন্তু গড়িয়ে না নিয়ে কি চলতো না ভাই বোনের অভিসন্ধি? অমৃত একেবারে হা হা করেও তার উপর পড়লে। বললে, তুমি অভিসন্ধি বলে কাকে খেপাতে চাইছো কমলকলি? মানুষে যে নিজের ভালো মন্দটি বোঝে, তোমার যে সেইটে নেই ভেবে কুল পাচ্ছি নে। কমল দোকান ধরে হাসতে হাসতে বললে, ঘাট হয়েছে ভাই, এখন ওঠো তো,
জানি কথা শেষ হবে না, নোটে গাছটি মুড়বে না, একটু গড়িয়ে নেবে। বিছানা ঝেড়ে গুছিয়ে রেখেছি। অমৃত দাদা ব্যস্ত হয়ে বললে, আহা, তুমি ওসব করতে গেলে কেন? আমাকে বললেই তো। অমৃত বললে, তোমাকে বলবে কেন দাদা? এমন ভাবখানা যেন শ্বশুর বাড়িতে আমাকে পালঙ্কে শুইয়ে রাখে। তারপর কমলের একান্ত অনুরোধে অমৃত অনিচ্ছাতেও বাধ্য হলে রণে ভঙ্গ দিতে। কমল বেরিয়ে যাচ্ছিল তার সঙ্গে। অমৃতর দাদা ডাকলে, কমল, একটি কথা বলার ছিল। তেমন প্রয়োজনীয় না হলেও পরে ভুলে যেতে পারি। কমল হাসিতে সমস্ত মুখ ভরিয়ে বললে, অপ্রয়োজন বলেই তো মানুষ ভুলে যায়। এ কথার জবাব তার স্বামী দেবতাটির কাছে ছিল না। কয়েক মুহূর্ত শুধু চুপ থেকে বললে, আমি তোমাকে বুঝতে পারিনি কমল। কমল আবার মৃদু হাসলে। এমনি সহজ স্বীকারোক্তি কম মানুষই পারে। কমল স্বামীর মুখের দিকে চেয়ে রইলে। সে বলে যেতে লাগলো, সেদিন যে কথাটি বলেছিলাম, ভেবে দেখলেন তাই যেন ভুল। তোমার অতল খুঁজে পাইনি কমল। সে খোঁজার চেষ্টাতেও আমি বিফল হয়েছি বারবার। তুমি যে দূরের নক্ষত্র নয়, আলো দিয়েছ, উত্তাপ দিয়েছ, তবু তোমার স্বরূপ বুঝতে পারিনি কমল। তোমাকে ছুঁয়েছি, কিন্তু সে ছোঁয়াতে একটা জানা চেনা আকার খুঁজে পাইনে। তুমি যেন সুদূর কোন অন্তরালে, অথচ সেখানে কোনো ছল নেই, মিথ্যাচার নেই, চাতুরি নেই। কমল বললে, আমি যে কোনোটিই নই, কিন্তু এই কি প্রশংসা না দোষ, সেইটে যে ভালো বুঝতে পারছি নে গো। স্বামী দেবতাটি কথায় জোর দিয়ে বললে, তুমি এই জগৎ সংসারে যেন বেমানান কমল, ভুল করে এ পথ মাড়িয়েছ। কমল সজোরে হেসে সমস্ত ঘরময় হাস্যধ্বনিতে গমগম করে তুললে। এমন হাসি অমৃতর দাদা কখনো শোনেনি। কমল বললে, হয়তো দেবতার অভিশাপ, নাচতে গিয়ে তাল ভঙ্গ হয়েছিল হয়তো আমার। অভিশাপ মোচনের সময় কি আসন্ন তাই কমল? আমার পাশে থেকে যেমন এখন ছিলে। সে চেঁচিয়ে যেন বলতে চাইল, গলা থেকে স্বর বেরোলো না। পরক্ষণে সে চমকে উঠল, মনে মনে বললে, এসে কি বলতে যাচ্ছিল। তারপর অসহায়ের মতো ঠায় বসে রইল। শেষ পরিচ্ছদ। কমলের আর ভালো হবার আশা নেই। আজ কদিন ধরে রোগের লক্ষণ ক্রমশ বেড়ে চলেছে। দুবেলা ডাক্তারবাবু দেখে যাচ্ছেন, ঔষধ পাল্টাচ্ছেন, কিন্তু কিছুতেই আর ওষুধে কাজ করছে না। বিছানা ছেড়ে ওঠা তো দূর, চোখ মেলে তাকাচ্ছে না অবধি। তবু সেদিন সকালের দিকে একটু ভালো বোধ করলে কোমল ননির মাকে ডেকে কাগজ কলম নিয়ে লিখতে বসলে। লিখলে ভাঙাচোরা অক্ষরে, প্রিয় ভাই, সময় আমার খুব অল্প। ডাক্তারবাবুর ইঙ্গিতে তাই জেনেছি। তবু অসমাপ্ত কি কাজ যেন রয়েছে পড়ে, ফেলে মন চাইছে না যেতে। তবে মরণে আমার আফসোস নাই ভাই, এ আমি অন্তর থেকে বলছি। ওর জন্যই যা কষ্ট, সে অন্য কেউ না বুঝুক, মাথার উপর যিনি আছেন তিনিই জানেন। আমার মরণকালের মিনতি দিয়ে তোমায় ছোট করবে না আর। এতদিনে একটা কথা বেশ বুঝেছি ভাই, কিছু পেতে চাইলে অধিকার লাগে। তোমাকে পাবার সে অধিকার যে আমার কিংবা আমাদের কোনোক্ষণেই ছিল না। এতকাল যে অন্যায় জুলুম করে এসেছি তোমার মনের বিপক্ষে দাঁড়িয়ে, সেই জন্যে যে ক্ষমা পেতে পারিনে। হয়তো তোমার ক্ষতি হয়েছে ঢের, তার পরিমাপ আমি জানি নে। ঈশ্বরের কাছে প্রার্থনা তোমার অনেক ভালো হোক, জীবন সুন্দর হোক, আনন্দ আসুক বাড়িধারার মতো। আর একটি কথা জেনে খুশি হবে বোধ করি, ওকে শপথ করিয়ে নিয়েছি আমি চলে যাবার পর
ও চাকরি ফেলে অনেক দূরে চলে যাবে। চোখের আড়াল হলে মানুষ তো মানুষকে ভোলে। ইতি কমল দি। দিদি কথাটি অপছন্দ হলে কেটে দিও ভাই। চিঠিখানি ননির মাকে দিয়ে এ কাহিনীর অন্তরালে থেকে পাঠকের প্রত্যক্ষ হল না যার সঙ্গে, তার কাছেই পাঠিয়ে দিলে। সেদিন আকাশে মেঘ ছিল, তবে বৃষ্টি নামবে এমন নিশ্চয়তা ছিল না। রাত থেকে কমল নিঃসাড় হয়ে আছে। অমৃত পায়ের কাছে, অমৃত দাদা মাথার পাশে তার ডান হাতটি কোলের উপর চেপে ধরে বসে আছে। বেলা বাড়ল মেঘে মেঘে। দূরের মাঠে রাখাল বালক কি যেন হলো তার আজ। বাঁশিতে এত করুণ রাগ বাতাসে বাতাসে শাখায় পল্লবে ছড়িয়ে দিতে লাগলে। সে বাঁশি থামল না। এক সময় শুধু কমল ছিন্ন হলো এই সংসার জলাশয় থেকে। কমলের চলে যাওয়ার পর অমৃত দাদার অফিস মুখ হলো না, বরং কমলকে দেওয়া কথা মতো কোথায় কত দূরে যে চলে গেল সে অমৃত ছাড়া কেউ জানলে না। আর এক খবর আছে যে সেই মহিলাও ওই অফিস ছেড়েছেন। তিনি এখন কোনখানে কোন অবস্থায় আছেন সে খবর সবার অন্তরালেই থেকে গেছে। নমস্কার।